আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজাক ভাই, আমরা বিষয়বস্তু করেছি মন্ত্রীদের যে বাচাল কথাবার্তা সংসদে যেটা দেখা যায় বা মিডিয়াতে যেটা দেখা যায়। সর্বশেষ মন্ত্রী বললেন, মানে সড়ক মন্ত্রী বললেন যে ঈদে এত ভালো যাতায়াত ব্যবস্থা ছিল, তেমন কোন ঘটনা ঘটে নাই। সাথে সাথে হিসাব পাওয়া গেলো 300 জন মারা গেছেন। আমের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে বাংলাদেশ। আব্দুল্লাহ তুষার একটা পোস্টে লিখেছেন, শেখ হাসিনা তার স্বাস্থ্য বাজেটে সর্বশেষ 41,000 কোটি টাকা দিয়ে গেছেন। ইউনূস সরকার এটা কি করলো? এই যে ইউনূস সরকার কি করলো, এইটা কিন্তু এই গভর্নমেন্টের লোকদের একটু জিজ্ঞেস করছেন না। ওনারা কিন্তু ইউনূস গভর্নমেন্টকে টপকে গিয়ে, ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টকে টপকে গিয়ে শেখ হাসিনার দিকে চলে যান, ফেসিবাদের দোষ। আপনি কি দেখছেন বাংলাদেশে বসে? আপনি বাংলাদেশে বসে শুধু এটাই দেখছি, নর্মালি দেখেন যখন একটা সরকার যখন ক্ষমতায় আসে তখন যদি তার ইমিডিয়েট ফার্স্ট গভর্নমেন্টে যদি কোনো সমস্যা ক্রিয়েট করে যায়, তারা সেগুলোই জনগণের সামনে নিয়ে আসে এবং সেটার উপরে ভিত্তি করেই তারা তাদের কার্যক্রমটা ঠিক কাম করার জন্য আমাদের কি করতে হবে। আপনি দেখেন প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে 17 বছর 17 বছরের দেশটাকে ধ্বংস করে গেছে। 17 বছর তো আওয়ামী লীগ ছিল 15 বছর 8 মাস। তারপরে তাহলে আপনার এই যে ওনার চাচা কি করে গেছে সেই কথাটা উনি বললো না। তারপরে উনি বললেন যে আইসাই প্রথমে বললেন ইলেকশনের আগে যে মেট্রো রেল মাত্র 16-17% বা 20% লোকের এটা সুবিধা পায়। তো সুবিধা তো 20% লোকেই পাবে, একটা অংশ করা হয়েছে। আর বাকি অংশ যখন করা হবে তখন তো যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী তো ঢাকা শহরের সবাই এই সুযোগটা পাওয়ার কথা। যেমন আমার বাসার পাশে যেটা শেখ হাসিনা নিছিল 26 ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা, এখন কাজ চলতেছে, হয়তো আরো 3 বছর পরে হবে। তারপরে স্বাস্থ্যমন্ত্রী সাহেব গতকালকে বললেন ওনার নাকি ব্যান্ডেজ কেনার পয়সাও নাই, এবং এইটার উত্তরটা কিন্তু দিয়া দিচ্ছে আমাদের একজন ডাক্তার দিয়েছেন, ডাক্তার তুষার, যিনি একটা আওয়ামী লীগ বিরোধী একটা লোক। সে বলছে যে আওয়ামী লীগের আমলে তখন যে বাজেটটা ছিল 41,000 কত কোটি টাকা একটা বাজেট ছিল, তাহলে সেই টাকাটা গেল কোথায়? সেই টাকাটা আওয়ামী লীগ তো আপনার ক্ষমতা নিল বোধহয় জানুয়ারি মাসে, 5-6 মাসের ভিতরে তো আওয়ামী লীগ ফল করলো। তাহলে বাকি যে সময়টা আছিল সেই টাকাটা কই গেল? তারপরে ইউনূস সরকারও তো একটা বাজেট করছিল, সেই টাকাটা কই গেল? তারপরে দেখেন ফখরুল ইসলাম সাহেব বলেন যে গ্রামগঞ্জে আপনার ফ্যাসিস্ট সরকার সমস্ত টাকা লুটপাট করে দেয়, গ্রামগঞ্জে কোনো সড়ক নাই। তো উনি যদি এটা গ্রামে যাইয়া বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। এই রাস্তাগুলা ইউনূস গভর্নমেন্টের আমলে কোনো মেইনটেনেন্স হয় নাই। শেখ হাসিনা সরকার বানানো রাস্তাগুলা ইউনূস গভর্নমেন্টের আমলে মেইনটেনেন্সটা না হওয়ার কারণে আজকে পরিস্থিতি। হ্যাঁ, সেটাই তো কথা। মেইনটেনেন্স করলে তো আমাদের 5 বছর কাটা দিতে পারবেন, আপনার আর কিছু করা লাগবে না। এই সরকার শুধু মেইনটেনেন্স করলেই হয়। আমার বাড়িটা হলো একবারে প্রত্যন্ত গ্রামে। তো আমার যে বাড়িটা, এই বাড়ির থেকে 4টা রাস্তা এসে যুক্ত হয়েছে এবং সবগুলা পাকা। আমি বোধহয় 3 বছর আগে গেছিলাম আপনার বান্দরবন। আমি 4-5 দিন ছিলাম। আমি ওই আবার কোথাও গেলে ভালো জায়গায় ঘুরি না, বড় বড় জায়গায় আমি গ্রামের ভিতরে ঘুরি। আপনি বান্দরবন গেলে মনে হবে না এটা আপনি ওই সেই পাহাড়ি এলাকায় আসছেন। প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা গলিতে আপনার পাকা রাস্তা, আপনার ব্রিজ। বুঝলেন না? শেখ হাসিনা আপনার একদিন একসঙ্গে এই আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 100টা ব্রিজ উদ্বোধন করছেন একসঙ্গে। এতগুলা বারে করা সম্ভব না। তো তাহলে আপনি এখন আবার এই স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন যে এই হসপিটাল করে দেশের সব টাকা লুটপাট করে ফেলছে। এই কথাটা হসপিটাল করলে যদি দেখে দেশের টাকা লুটপাট হয়, এই কথাটা কেমন শুনতে লাগে বলেন? হসপিটাল করা মানে কি? মানুষ স্বাস্থ্য সেবা পাওয়া, এবং সরকারি হসপিটাল করলে একটা বড় সংখ্যক লোক স্বাস্থ্য সেবা পায়। তারপরে কমিউনিটি ক্লিনিক, যখন 96 সালে শেখ হাসিনা এই প্রোগ্রামটা নিয়েছিল, আপনারা এটা বন্ধ করে দিচ্ছেন। তো সেই 14,000 কমিউনিটি ক্লিনিক এখন আজকে
বা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আজকে কাজ করতেছে। আজকে একটা মানুষ যখন গ্রামের মানুষ প্রথমে চিকিৎসাটা নেওয়ার জন্য তার একেবারে তার ঘরের কাছে আজকে স্বাস্থ্য সেবাটা পৌঁছে গেছে। সে যদি কোনো অসুবিধা হয়, এবং আপনার যে উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্স গুলা, এগুলা আমি মনে করব আমাদের মতো দেশের জন্য এটা অনেক ফ্যাসিলিটি বাড়ছে। হ্যাঁ, অনেক বড় উপজেলা আছে, এগুলাতে 30, 40, 50 বেডের হসপিটালও আছে, 10 বেডের হসপিটাল তো সব জায়গায় আছে। তারপরে দিয়ে আপনার এই যে ওনারা যে কথাগুলা বলতেছে, আমার মনে হয় ওনারা বোধহয় চিন্তা ধান্তা করে বলতেছে না, আর দোষটা চাপাইতেছে কার উপরে? ফ্যাসিস্ট সরকারের উপরে। হোয়াট ইজ ফ্যাসিজম? তো এগুলা করে করে হয় কি, ফ্যাসিজমও এখন মানে ফ্যাসিজম শব্দটাও মানে খুব কম লোকে জানতো আর কি, এখন গ্রামের লোকও জানে। আপনি ওই যে মেয়েটা কিন্তু দেখছেন না, আমাদের ছোট্ট একটা মেয়ে, ওই মানে মিষ্টি সুভাষ, যখন জাজ তাকে প্রশ্ন করছিল যে আপনি জানেন না জয় বাংলা নিষিদ্ধ, জয় বঙ্গবন্ধু নিষিদ্ধ, আপনি কেন বললেন? তখন সে পরিষ্কার বলছে যে এই জয় বাংলা দিয়ে বাংলাদেশ হয়েছে, জয় বঙ্গবন্ধু সৃষ্টি করে বাংলাদেশ সৃষ্টি করছে, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করছে। এই নিষিদ্ধ হওয়ার একদিন আপনি বিচারের সম্মুখীন হবেন এটাকে বাধা দেওয়ার জন্য। তো আজকে ওনারা হচ্ছে কি আবার পুলিশ হত্যার বিচার আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব পার্লামেন্টে বলছেন, এটা অলরেডি মানে যুদ্ধের ময়দানে শেষ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে আপনাদের মনে করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমাদেরকে মনে করে রাজাকার হত্যার জন্য আমাদেরকে মানে আর কি আপনার বিচার হইতে হবে। এটা তো ওরা বলবে, এটা তো জামাত ইসলামের কথা, ওনার কথা একই সুরে মিলে গেল। আরো কথা আছে ওনাদের, এই যেমন সাখাওয়াত হোসেন সাহেব, এই যে কারা হত্যা করলো, এটা তো ইউনূসেরই তো একজন মানে উপদেষ্টা, উনি উপদেষ্টা থাকা অবস্থায় বলছে, এখন বের হয়েও বলছে যে আপনার যে হত্যাকাণ্ডটা চলছে, মানে যে আমরা বলি জুলাই হত্যাকাণ্ড, সেটার মূল কারিগর হচ্ছে স্নাইপার গুলি, 7.62 রাইফেলের গুলি। সেই রাইফেলটা কার কাছে? ইয়েদের কাছে, জঙ্গিদের কাছে। এটা কিন্তু উনি এখনো বলতেছে। তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব মানে জামাতের কথা শুনেন, সাখাওয়াতের কথা শুনেন না, ইউনূসের কথা শুনেন, সাখাওয়াতের কথা শুনেন না। তো আপনাদের এই কানে একটা কান পরিষ্কার রাখেন আপনারা, আপনাদের কানটা আমার মনে হয় পরিষ্কার রাখা উচিত, চোখটা পরিষ্কার রাখা উচিত। বাংলা আপনি বাড়ি ভাই, তারপরে আপনার সেলিম ভাই তো খবর রাখেন, ঢাকা শহরে প্রত্যেক বছরে দেখতেন যে আপনার বিভিন্ন এলাকাতে পানির জন্য হাহাকার, তারপরে খালি কলসি মিছিল, তারপরে মানুষের আজকে 5-10 বছরে সেই কোন মানে আপনার দেখছেন, সেটা দেখেন নাই। তাহলে আজকে গ্রামে গঞ্জে 97% স্যানিটেশন কমপ্লিট হয়ে গেছে এই শেখ হাসিনার আমলে। এটা আপনার বলি, এই গত সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে বলছে যে 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 12 বছরে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যে উন্নয়ন করছে, এটাকে গোল্ডেন এজ বলা হয়, এটাকে গোল্ডেন এজ বলা যায়। এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, এটা আমাদের রিপোর্ট না। এটা মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দারিদ্রতা নিয়ে, স্যানিটেশন নিয়ে, মানে আপনার পানি নিয়ে। আপনার একটা সময় তো আমরা দেখছি যে আপনার উত্তরবঙ্গের দিকে আপনার এটা কি বলেন না, আর্সেনিক নাকি, সে আর্সেনিক এখন আছে? তাহলে কে তাড়াইলো এই আর্সেনিক? আপনার প্রত্যেকটা ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আপনি যেখানে যাবেন না শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের হাত দেবেন। আমরা চাই না আপনি এখানে পড়ে থাকেন, আপনি শেখ হাসিনার সরকার থেকে ইউ ডু সামথিং বেটার, নাকি আরো ভালো কিছু করেন। আপনি তো বাংলাদেশের, যেমন এখন বলছে দ্বিতীয় পর্দা শুধু বানাবে, এখন তো দ্বিতীয় পর্দা শুধু বানাবে, বানাক, তারা বানাতে পারলে বানাক, দ্বিতীয় পর্দা শুধু বানাবে তারা, দ্বিতীয় পর্দা বানাক না। আমরা তো উই ওয়ান্ট দ্যাট। মানে এখন এটা তো কি পদ্মা সেতু নিয়ে যখন কথা হয়েছিল, গত গভর্নমেন্টের একটা ছিল যে ওখানে টানেল করবে, আন্ডারগ্রাউন্ড, মানে ওই যে মতো কর্ণফুলী টানেলের মতো করবে, এবং সেক্ষেত্রে খরচও কম আর মানে বেশি। কারণ যেহেতু পদ্মাটা হলো খরস্রোতা নদী, আর ওই মানে দৌলতিয়া জায়গাটা যে মানে অবস্থানটা, সেখানে ভাঙার সম্ভাবনা আছে। তো ওখানে একটা সিদ্ধান্ত ছিল যে
এটা করবে, টানেল করবে, আন্ডারগ্রাউন্ড টানেল করবে, এবং সেটা মানে কালটাও আঘাত ছিল, সমীক্ষাটাও আঘাত ছিল। তো এখন মানে করুক, ওনারা বললে আবার করবে, যমুনার সাথেও করবে, আরেকটা করবে, ডু দ্যাট। মানে এটা আমার প্রশ্ন হলো যে আপনার আবার রাজ্জাক ভাই আবার আসবো আপনার কাছে। সেলিম ভাই। রাজ্জাক ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন মন্ত্রীদের বয়ানগুলা এবং পার্লামেন্টে যেটা হচ্ছে। আমি কালকে রাত্রে পার্লামেন্টের একটা সেশন দেখতেছিলাম, পুরান সেশন ওটা যদিও। ওখানে মির্জা ফখরুল যেভাবে বিগত সরকারকে দোষারোপ না করে দোষারোপ করতেছে শেখ হাসিনা সরকারকে, সেটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার। কারণ শেখ হাসিনা, রাজ্জাক ভাই খুব স্পষ্ট করবেন, এবং অত দরকার কেন, উনি নিজের গ্রামে যায় না কেন, দিনাজপুরে ঠাকুরগাঁওতে নিজের গ্রামে গিয়ে দেখলেই তো পারে কি উন্নতি হয়েছে ওখানে, তাহলে তো উনি করতে পারেন। আর রুমিন ফারানা যে প্রশ্নটা করেছিল, তাই সেটা তার গ্রামে তাকে নৌকা করে যেতে হয়, ওটা প্ল্যান ছিল করে দেওয়ার, কিন্তু তার আগে তো মানে স্টেজ বাই স্টেজ আসছিল। 64টা জেলার মধ্যে এতগুলো গ্রাম আছে, একটা একটা করে অনেক গ্রামের 90% গ্রামের উন্নতি হয়েছে, হয়তো একটা দুটা হয়তো হয়নি, কিন্তু তাই বলে এই 18 মাসে ইউনূস সরকার কি করলো সেইটার কৈফিয়ত না আছে। সে চলে গেছে 18 বছরে আওয়ামী লীগ, 18 বছর তো না, 15 বছর 2 মাসের আওয়ামী লীগ সরকার কি করেছে। আর একটা জিনিস লক্ষণীয়, এই যে সালাউদ্দিন সাহেব যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে তো মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী না হয় আইনমন্ত্রী হওয়া উচিত ছিল। কারণ পার্লামেন্টে যেটা দেখি, সে বিধি নিয়ে অনেক কথা বলে, সে ঠিক আছে, হিজ এক্সপার্ট, সে ল পাস করেছে, সে বিসিএস ক্যাডারও ছিল, সবই তার, সে শিক্ষিত লোক, ঠিক আছে, কিন্তু সে যে বিধি নিয়ে কথা বলে, আমার প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্নটা আমি তাকে নিয়ে করতেছি না, আমি এখানে প্রশ্নটা করতেছি ডেপুটি স্পিকারকে নিয়ে। ডেপুটি স্পিকার আদৌ কোন দলের? সে কি আদৌ বিএনপির নাকি জামাত এনসিপির? কারণ আমি তার যে কার্যক্রমগুলো দেখলাম, সালাউদ্দিন সাহেব প্রকৃতপক্ষে একটা অবজেকশন যেটা দিয়েছিল পার্লামেন্টে গণভোটের উপরে এবং সংবিধান সংস্কারের উপরে, সেটা বিধিসম্মত এবং আইনসম্মত, কনস্টিটিউশনের বাইরে সে যায়নি, এবং সত্যিকারের কারেক্ট কথা বলেছিল। সেটাকে আমাদের ডেপুটি স্পিকার না বুঝেই ওভাররুল করলো। সে তার কথাটা পরিষ্কার করে অনুধাবন করতে পেরেছে কিনা, এটা আমার সন্দেহ, এটা আমার খুবই সন্দেহজনক। কারণ স্পিকারের, সে একজন আইনজ্ঞ হওয়ার পরও তার জানা উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বললো সেটাকে আমলে নেওয়া দরকার, না করে সে 2 ঘন্টার জন্য আলোচনার ব্যবস্থা করলো। স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাতে সে ঠিক আছে, গণভোট করুক, আলোচনা করুক, কিন্তু পার্লামেন্টকে মুলতবি করে দিয়ে খালি এটাই আলোচনা করবে, এটা তো সঠিক না। কারণ আমি যেটা অবজার্ভ করতেছি, মন্ত্রীদের আবল তাবল কথা তো আছেই, এছাড়াও যেরকম বলেছে আমাদের এনার্জি মিনিস্টার টুকু, যে এখন আমাদেরকে লোডশেডিং এর জন্য ইউজ টু হতে হবে। আরে বাবা, যেখানে সারপ্লাস ইলেকট্রিসিটি রেখে গেলাম, সেখানে লোডশেডিং এর ইলেকট্রিসিটি হয় কেমন? তার মানে 18 মাস সরকার কি করেছে সেটার কৈফিয়ত চাও তোমরা, এটা না চেয়ে বলতেছো শেখ হাসিনা এইভাবে করে গেছে, আরে লোন নিয়ে যায়। আর একটা জিনিস এখানে বলবো, যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতটাকে খুবই খারাপ করে দিয়ে গেছে, সেটা আব্দুল নূর তুষারের বক্তব্য থেকে বের হয়ে এসছে, সেটা রাজ্জাক ভাই বলেছে, এটা রিপিট করবো না আমি। স্বাস্থ্য খাতে সে বলা হচ্ছে হামের ইনজেকশন দেওয়া হয়নি গত 4-5 বছরে, এটা মিথ্যা কথা, টোটালি মিথ্যা কথা। কারণ আমার পরিচিত অনেকেই হামের ইনজেকশন দিয়েছে শেখ হাসিনার আমলে, বরং 18 মাসে হামের ইনজেকশন দেওয়ার কোনো প্রকল্প নেওয়া হয়নি। গভর্নমেন্ট পুরো সময়টা আওয়ামী লীগ দমনে ব্যস্ত ছিল এবং মবগিরি করার জন্য ব্যস্ত ছিল, তারা অন্য কিছুর দিকে নজর দেয়নি। এই যে হামের যে ইনজেকশনটা বা টিকাগুলা, এই টিকাদান শেখ হাসিনার আমলে শেষ পর্যায়ে হয়েছিল 2024 সালের মে মাসে। আমার কাছে প্রমাণও আছে, আমার পরিচিত অনেকের আত্মীয় স্বজন অনেকেই আছে, এবং আমাদের পরিচিত ওকে রুদ্র সাইফুল, তার ছেলেকেও দেওয়া হয়েছে। সুতরাং সেলিম ভাই, এই ক্রাইসিসকে দেখে বাংলাদেশ গভর্নমেন্ট যে বিশেষ মৌসুমী টিকা এগুলা না, টিকা যেমন অস্ট্রেলিয়াতে প্রতিটা বাচ্চার টিকা বাধ্যতামূলক স্কুলে যদি তাদের রেকর্ডে পাওয়া যায় কোনো বাচ্চার ওই টিকাটা দেওয়া হয় নাই, বাচ্চাদের গার্ডিয়ানকে বলা হচ্ছে, গভর্নমেন্টকে জানানো হচ্ছে, গভর্নমেন্ট গার্ডিয়ানকে ওয়ার্নিং দিচ্ছে, তুমি যদি খুব দ্রুত এটা না করো আমরা তোমার সামাজিক বেনিফিটের টাকা বন্ধ করে দেবো।
ওয়ার্নিং দিচ্ছে। সবাই কিন্তু আপডেট থাকে, সারা এই বছর দেশে ধরে চলতে থাকে, এটা সারা তো বছর ধরে হচ্ছে চলতে তুমি থাকে। উন্নত দেশে কানাডা অস্ট্রেলিয়ার কথা বলতেছো, কিন্তু বাংলাদেশেও এটা সিস্টেমটা শেখ হাসিনা চালু করেছিলেন। স্কুল সিস্টেম থেকে জানা যাবে কে টিকা দিচ্ছে কে টিকা দিচ্ছে না। কিন্তু এই সরকার, আমার কাছে এদের কাছে প্রশ্ন, এরা উল্টাপাল্টা আবল তাবল কাজ না করে আনপ্রোডাক্টিভ কাজে, যে গণভোট, গণ সংবিধান সংস্কার এসব দিকে না গিয়ে তাদের উচিত এই কার্যক্রম, যে হাসিনা যেসব কার্যক্রম গুলো ব্যবস্থা করে গেছে সেগুলাকে সমুন্নত রাখা এবং সেগুলাকে তারা ই করুক, মানে মেনটেনেন্স করুক। এই কিন্তু যে রক্তে রাস্তাঘাট, যদি থাকে, রক্তে যদি থাকে, এগুলা একনলেজ করলে শেখ হাসিনার প্রশংসা হয়ে যাবে, ফ্যাসিস্ট হাসিনার প্রশংসা হয়ে যাবে, তাহলে করবে কিভাবে তারা? না আমরা আমরা যেটা আলাপ করতেছিলাম এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে, যে এরা প্রধানমন্ত্রী শেখ তারেক জিয়া সহ তার মন্ত্রিসভার অনেকেই শেখ হাসিনার নাম, আওয়ামী লীগের নাম তারা শুনতেই চায় না, বলতেও চায় না। কিন্তু ঠিক আছে, তোরা বলিস না, ভালো কথা, মুখে বলিস না, কিন্তু তারা যে কাজ করে গেছে সেই ধারাবাহিকতার উপরে তারা মেনটেনেন্স কর। মেনটেনেন্সটা ইম্পর্টেন্ট। একটা বাড়িতে যদি একটা মেশিন কিনা হয়, একটা ওয়াশিং মেশিন বা ডিশ ওয়াশার, যে সেটা তো মেনটেনেন্স করতে হয়। মেনটেন্স সবকিছুর মধ্যে একটা মেনটেনেন্স আছে। তো এরা যদি রাস্তাঘাট 18 মাস তো কোনো মেনটেনেন্স হয়নি, যেটা ফজলুল বাড়ি একটু আগে বললো, যে 18 মাস তারা আওয়ামী নিধনে ব্যস্ত ছিল, আওয়ামী লীগকে নিধন করা নিয়ে তারা ব্যস্ত, যে আওয়ামী লীগের ভূত তাদের উপরে চেপে বসেছে। তো বাটপার ইউনুস, মাফিয়া ডন ইউনুস ছিল পলিটিক্স অফ ভেন্ডেটা, পলিটিক্স অফ ভেনেঞ্জেন্স করে গেছে। সে প্রতিশোধমূলক এবং প্রতিরোধমূলক রাজনীতি করে গেছে। সেই যেই একই এক্সটেনশন চলতেছে তারেকের সরকারের মধ্যে। তো তারেক সরকারকে রিয়েলাইজ করতে হবে, জনগণের সাপোর্ট যদি আবার চায়, সে জনগণ নিশ্চয়ই রিভোল্ট করবে, তাদেরকে মেনটেন করতে হবে। কারণ রাস্তা বানিয়ে গেছে শেখ হাসিনা, সেই রাস্তাটাকে তো রক্ষণাবেক্ষণও করতে হবে। রক্ষণাবেক্ষণ যদি না করে সে রাস্তা টিকবে কেমন করে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য খাতেও তাই বলবো, একই ব্যাপার। এখন এনারা বাজেট তো দিবে কবে? জুন মাসের আগে দিবে না, সেটা বোঝা যাচ্ছে। যে বাজেটে কি করবে সেটা কোনো কথা নাই। এনারা যে পার্লামেন্টে যেসব কথাবার্তা আলোচনা হচ্ছে, আমি বেশ কয়েক সময় ব্যয় করে অন্য কিছু না পড়ে পার্লামেন্টের সেশনগুলো শুনতে চেষ্টা করি, দেখলাম যে আনপ্রোডাক্টিভ কথাবার্তা বেশি হচ্ছে। পার্লামেন্ট হচ্ছে আইনের জায়গা, আইন নিয়ে আলাপ করুক। একমাত্র সালাউদ্দিনকেই বিএনপি দলের মধ্যেও দেখলাম, সালাউদ্দিন একমাত্র বিধি নিয়ে কথাবার্তা বলে, আইন নিয়ে কথাবার্তা, আইনের মধ্যে থাকে সে। কিন্তু অন্যরা বেশিরভাগ তো ব্যবসায়ী, বেশিরভাগ ব্যবসায়ী আইনের লোক না, বা আইনের লোক নাই। তাদের তৈরি করে। আরেকটা ব্যাপার ইয়া ভাই, যেটা মনে করেন এই গণভোটের প্রসঙ্গটা আপনি আনলেন, এর মাঝে নিউজে দেখলাম যেটা, যে গণভোট অধ্যাদেশটা পার্লামেন্টে আনা হবে না, এটা ভ্যানিশ হয়ে গেছে, এটা হ্যাঁ, এটা হয়ে গেছে। এইটা কিভাবে বিএনপি সামাল দেবে, জামাত এবং ইয়ার যে অবস্থান আছে? না, বিএনপির তো একটা প্রস্তাব আছে যে এটা কমিটিতে আগে আলাপ হোক, কমিটিতে ভোটাভুটি হোক, মানে কমিটির মধ্যে তো যদি আসে তখন তো আর বিল আকারে আনতে পারবে, এছাড়া আনতে পারে না। এবং গণভোটটাকে বৈঠকের সিদ্ধান্ত, মানে কমিটিতে এটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কমিটিতে সিদ্ধান্ত করছে যে সিদ্ধান্ত হয়ে গেছে। যে এটা তারা আনবে না, এবং 12 এপ্রিলের মধ্যে গণভোট টোটালি বাতিল হবে। এটা বিএনপির সাংবাদিকরাই বলতেছে, আমি যা খবরটা পাচ্ছি এই কানাডাতে বসে। হ্যাঁ, তো এখন এই জামাত আর এনসিপি চেষ্টা করেই যাচ্ছে এটাকে উঠাতে, যার জন্য প্রকৃতপক্ষে পার্লামেন্টে কোনো দেশের কাজ হচ্ছে না। তারা পড়ে আছে ওই একই, সে মানে মাফিয়া ডন ইউনুস যেভাবে আওয়ামী লীগ নিধনে ছিল ব্যস্ত, এরাও চেষ্টা করতেছে যে কোনো মতে আওয়ামী লীগের নিধনে করে, এবং বিএনপির বেশ কিছু নেতা কর্মীরা ওটাও ডাইভার্ট হয়ে যাচ্ছে তাদের আসল উদ্দেশ্য থেকে। হ্যাঁ, আমি জানি এর মধ্যে ব্যবসায় বেশি আছে পার্লামেন্টে, ব্যবসায় থাকলেও তাদের তো কিছু পার্লামেন্টে ট্রেনিং হয়েছে, এই ট্রেনিং অনুপাতে তাদের কথাবার্তা বলা উচিত। আমি আশা করব বেশ কিছু ওই যে সংসদ নেতা যথাযথ ট্রেনিং এর অভাবে সংসদ নেতা নিজেও কোনো কথা বলেন না, কিন্তু সংসদ নেতা তো আমার তো মনে হচ্ছে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হচ্ছে সালাউদ্দিন, ডিফ্যাক্টো, ডিজুর না। এবং অলরেডি সংসদ নেতার অফিস দেওয়া হচ্ছে মির্জা ফখরুলকে, এবং আর্মি টার্মি এগুলো দেওয়া হয়েছে সালাউদ্দিনকে। তো আবার রাজেক ভাই, একটা নিউজ দেখলাম, নিউজ দেখার পরে আপনাকে চিন্তা হলো, আপনার জন্য চিন্তা হলো আর কি,
বাসে কার মোবাইলে কে মোবাইল দেখতেছিল, শেখ হাসিনার ছবি একটা ভেসে উঠছে, তাকে ধরে মারধর করা হয়েছে। আপনার মোবাইলে কি ছবি টবি আছে? না, আমার মোবাইল তো শেখ হাসিনা বঙ্গবন্ধু ময়, সব জায়গায় ওইটা ময়। সাবধানে থাকবেন ভাই, এখন কি সাবধানে আমরা থাকবেন। ওই সেই ধরেন আপনি একটা খেয়াল করবেন, যেই লোকগুলাকে আপনার এইভাবে নির্যাতন করা হচ্ছে, গতকালকে তো আপনার ইয়াকে দেখলাম, আপনার ওই কামাল পাশার সাক্ষাৎকারটা আমি পুরোটা শুনছি আপনার সাথে। তো এটা তো বাস্তবতা, আপনি বুঝছেন যে জেলের মধ্যে কি অত্যাচার করতেছে, তারপরে বাহিরে 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 তাদেরকে মব যেভাবে তাদেরকে অত্যাচার করতেছে, এই পুলিশের সাধারণ ছেলে আমার এখানে বুঝি একটা মা বলছে জেলে তার ছেলেকে ধরে নিয়ে যায়। জেলে তার ছেলেকে 2 জন মিলে ধরে রাখে আর 3 জন মিলে পিটা। তারপর দেখেন এদেরকে যখন ধরে নিয়ে যায়, এই যে ছেলেগুলাকে একটার মুখ বন্ধ করতে পারে, একটার মুখ বন্ধ করতে পারে। তার অর্থ কি, তারা যেটাকে বিশ্বাস করে ধারণ করে, ওই যে সাধারণ মানুষটা যাকে আপনি তো দেখলেন, তো এটা আমরা তো ইয়েতে দেখলাম, ওই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখলাম, ও কিন্তু থামে নাই, সে কিন্তু কথা বলে যাচ্ছিল। হ্যাঁ, তারপরে এখানে যারাই ছিল ওখানে, তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার কথা তারা বলেই যাচ্ছে। তার অর্থ হলো কি, তার অর্থ হচ্ছে যে এই যে আপনার মানুষের যে চেতনাটা, চিন্তাটা এদের কানে যাচ্ছে, এরা এখন পাগল হয়ে গেছে। এরা পজিটিভলি না দেখে এটাকে নেগেটিভলি দেখতেছে আজকে। এবং তারা তো তৃণমূলের খবরটা পাচ্ছে। এই যে রুমিন ফারহানা কদিন আগে একটা সাক্ষাৎকারে কি বলছিল, যে উনি রাজশাহী গেছিলেন, উনি বলছেন রাজশাহী তো মনে হচ্ছে এটা ইউরোপ, পটুয়াখালী গেছে, পটুয়াখালী তো এটা কি বানাই ফেলছে শেখ হাসিনা এটাকে। তার অর্থ হলো যে এই কথাগুলো তখন বলে ওদের গায়ে লাগে। হ্যাঁ, তারা তারপরে ওই দেখলেন না, মানে টুকু বলে কি আপনারা ইয়াতে অভ্যস্ত হইতে হবে, কিসে লোডশেডিংয়ে অভ্যস্ত হইতে হবে। প্রথম দিন আসি বলছিল যে এই এত বিদ্যুৎ প্ল্যান্ট করার দরকার ছিল কি, হ্যাঁ, মানে এইটা খামাখা দেশের টাকা খরচ করছে, মানে বিদ্যুৎ দরকার নাই। আর শেখ হাসিনা সন্দ্বীপ দ্বীপে মানে সমুদ্রের নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার দিয়ে সেখানে বিদ্যুৎ নিচ্ছে। আগে ওখানে হইতো ডিজেল দিয়ে একটা প্ল্যান্ট চলতো। হ্যাঁ, এখন পুরা সন্দ্বীপ আজকে আলোকিত। বিভিন্ন চরগুলাতে হয়েছে। কদিন আগে আপনার এক ভদ্রলোক, মানে এক ইঞ্জিনিয়ার সাহেব একটা সামাজিক বলতেছিল যে শেখ হাসিনা আমলে 35টা আপনার সোলার প্ল্যান্ট নিয়েছিল, এবং উনি এখন ক্ষমতায় থাকলে এটার মধ্যে মিনিমাম 22 থেকে 23টা আজকে ওখান থেকে মানে আসতো, বিদ্যুৎ আসতো। কারণ সোলার প্ল্যান্ট তো বেশি হয় না, অল্প অল্প হয়। সোলার প্ল্যান্টটা এমন আমাদের জন্য, সোলার এবং উইন্ড প্ল্যান্ট, তো এগুলা তারা মানে ইউনিভার্সিটি সব বন্ধ করে দিচ্ছে। তারা তো তারা তো এই দেশটাকে অন্ধকার দেশ চায়, তারা তো আর মানে আলোকিত দেশ চায় না। কেন চায় না, উই ডোন্ট নো। মানে আমাদের সেটা ভাবনায় আসে না। আমরা তো মনে করছিলাম এই তারেক জিয়া সাহেব অপেক্ষাকৃত বয়সে তরুণ আছে, হ্যাঁ, দীর্ঘদিন 17 বছর লন্ডনে ছিল, একটা ডেভেলপ কান্ট্রিতে ছিল, কিছু না কিছু তার মানে সাঙ্গপাঙ্গ তার যারা আশেপাশের লোক, কিছু ভালো লোকের সাথে তারা মানে ইয়া করছে। কিন্তু কোথায়, যখন কি ওখানে দেখলাম বক্তৃতা দিতেছিল, তার বাবা নাকি প্রথম প্রেসিডেন্ট। তো প্রথম প্রেসিডেন্ট হইলে 300 টাকা চাকরি করতো কেন বাংলাদেশ সরকারের আন্ডারে? সেক্টর ক্যাবিনেট কোথায়? প্রেসিডেন্টের ক্যাবিনেট কোথায়? প্রেসিডেন্টের ক্যাবিনেট কোথায়? প্রেসিডেন্ট হতে হবে না, আমরা ক্যাবিনেট লাগবে না। ওখানে তো বাংলাদেশের একটা সরকার ছিল, বাংলাদেশের প্রথম সরকারের উনি একজন সেনা কর্মকর্তা ছিলেন 300 টাকা বেতনের। তো এখন এই যে বেকুবের মতো কথা বলে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে যত মানুষ আছি সব হইলো বেকুব, ওরা হইলো সব বুদ্ধিমান, ওরা যেটা বলবে এটাই খাবে। ওই কোত্থেকে কাহিনী একটা শুনছে, হিটলারের ছিল, গোয়েবেল ছিল, 100 বার মিথ্যাকে 100 বার বলে নাকি সত্য হয়ে যায়। তো আবার এই গোয়েবেলস তো আবার বিষ খাইয়ে মারা গেছে নাকি, এ তো আত্মহত্যা করছে। তো আপনাদের এখন এই সরকারের যারা আছেন, আমি বলি আপনাদের মাত্র 1 মাস হয়েছে, সামনের দিকে আপনারা, আমার মনে হয় মানুষের যে ইয়েটা, মানে মনোভাবটা, মানুষের যে আপনারা অবশ্যই বুঝতেছেন, নাড়িটা বুঝতেছেন,
আপনারা সেটা বুঝে পজিটিভলি আগান এবং সব মানুষকে আপনারা আপনাদের এটা সম্পৃক্ত করেন এবং গত 18 মাসের যে চিত্রটা আছে সর্বক্ষেত্রে আপনারা এটা মানুষের সামনে তুলে ধরেন। আপনি বিসি শিবিরের নেওয়াজকে দিল ঢাকা ইউনিভার্সিটিতে, আপনি একজন দিয়ে দিলেন, সে বলতেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। হা হা হায় রে কথা। বাংলাদেশ, আমি আমার টাইমলাইনে একটা ভিডিও আছে, দেখেন বঙ্গবন্ধুর বক্তব্য নিজেই 7 মার্চে স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। সেটার দরকার নাই আমার। আরে স্বাধীনতা ভাই একদিনে হয়েছে না, আপনি পারছিলেন না, আমি পারছিলাম না, সেই মানে 48 সাল থেকে শুরু করে নাকি 48 সাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ সাল থেকে শুরু করি 70 সালে নির্বাচন পর্যন্ত নাকি। হ্যাঁ জি, এর মধ্যে কোনো ভুল নাই। মানে ঘোষণা আপনার মনে আছে নি 57 সালে কাকমারি সম্মেলনে মৌলানা ভাসানী কি বলছিল যে আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আমাদের মিল নাই। তাহলে কি মৌলানা ভাসানী কি স্বাধীনতার ঘোষক হয়ে গেল? আপনি শুনেন, শেখ মুজিবুর রহমান ওই রকম নেতা, তার সামনে দিয়ে তার উপর মাথার উপরে শেখ ফজলুল হক ছিল, মানে আমাদের শেরে বাংলার খান ভাসানী ছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল, নুরুল আমিন ছিল, তারপরে দিয়ে আর কি আপনার ওই যে খাজার নাম কি না, নাজিমউদ্দিন ছিল। তো এই লেভেলের লোকগুলা, আতাউর রহমান খানও ছিল, তো আওয়ামী লীগের তো আরো বড় বড় নেতা ছিল। সেখান থেকে এই মানুষটা কোথায় নিয়ে আসছে, দেশটাকে নিয়ে আসছে এই কারণে উনি যা বলতেন তা করতেন এবং বিশ্বাস করতেন। আপনার মনে আছে নি 1965 সালে যখন যুদ্ধ হইলো, যুদ্ধের পরে উনি চায়না গেল, চায়না থেকে আসি কি বললো, ডোন্ট ডিস্টার্ব আইয়ুব, আইয়ুবকে ডিস্টার্ব করো না, আইয়ুবকে থাকতে দাও। শেখ মুজিবের মুখে দিয়ে তো এটা পারে, শেখ মুজিব উল্টা কি করছে, 6 দফা দিছে। আবার এই 66 সালে 3 তারিখের জনসভায় পল্টন